নির্বাচন নিয়ে সৃষ্ট সংশয়ে ব্যাহত হতে পারে গণতান্ত্রিক যাত্রা, শঙ্কা তারেক রহমানের। শীঘ্রই ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করবে বিএনপি। শাপলাকলি প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। এই ইস্যুতে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি। হারিয়েছে নিরপেক্ষতা, বলছে কয়েকটি দল। দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হবে এই আয়োজন। সকালে ডাকা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। মর্মান্তিক জেল হত্যা দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় ৪ জাতীয় নেতাকে। রাজধানীর বাড্ডায় ভবনের নিচতলার গোডাউন থেকে নারী পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার। ২৫শে অক্টোবর থেকে নিখোঁজ ছিল তারা। আসন্ন নির্বাচনে বগুড়ায় জিয়া পরিবারের জন্য সংরক্ষিত আসন দুটির সাংগঠনিক প্রস্তুতির খবর নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বগুড়া জেলা, সদর উপজেলা এবং পৌর কমিটির নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে দিয়েছে নির্বাচনী ও সাংগঠনিক নির্দেশনাও। এতে চাঙ্গা হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। বাকি ৫ আসনে সবুজ সংকেত প্রাপ্তদের সঙ্গে ধানের শীষের প্রচার মিছিলে সামিল হয়েছেন অপর মনোনয়ন প্রত্যাশীরাও। বিএনপির মডেল জেলা হিসেবে বিবেচিত বগুড়া থেকেই রাজনীতিতে অভিষেক হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আসন্ন নির্বাচনে জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাথে সম্প্রতি ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। এরপরই জেলার ৭টি আসনের মধ্যে জিয়া পরিবারের জন্য 2টি আসন সংরক্ষিত রেখে বাকি 5টিতে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীকে সবুজ সংকেত দেওয়া হয়। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই এখন ভোটের প্রচারে এক ও অভিন্ন। একজন করেই বলেছেন 5টি আসনে, স্পেসিফিক 5 জনকে। এই জন্য আমরা এটা চূড়ান্ত মনে করি। ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে যেভাবে প্রচারণা করার দরকার, আমরা সেভাবেই প্রচারণা করছি। দলের প্রতি আমার আনুগত্য দীর্ঘদিন থেকে আছে, আগামী দিনেও থাকবে, ইনশাল্লাহ বজায় রাখবে। দলের সিদ্ধান্তই আমি মেনে নেব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেব। 5টি আসনে মনোনয়ন দেওয়ার পর জিয়া পরিবারের জন্য সংরক্ষিত বগুড়া 6 সদর আসনের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে ঢাকায় দলের গুলশান অফিসে জেলার বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে বৈঠক করেন তারেক রহমান। নেতাদের প্রত্যাশা, শিগগিরই দেশে ফিরে নিজ জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এই নেতা। সর্বপ্রথম বগুড়া থেকেই উনি ওনার নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন, এটা আমরা তার কাছে আশা করছি এবং তার কাছে আমরা এটা বলেওছি। বগুড়া সদর আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা আশা করছি আগামী দিনে আমরা জিয়া পরিবারে এমন একজন ব্যক্তিকে আমরা এখানে ভোট দেব, তিনি বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে ইনশাআল্লাহ আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। শুধু নির্বাচনী প্রস্তুতিই নয়, জেলার কাঙ্ক্ষিত উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয় বলে জানান নেতাদের কেউ কেউ। আমাদের বগুড়া সদরের সাথে যেটা আলোচনা হয়েছে, আমরা কি করছি না করছি কাজ সাধারণ মানুষের মাঝেই আমাদের থাকতে বলেছেন, কাজ করতে বলেছেন, তাদের সমস্যাগুলো দেখার জন্য বলেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 2008 পর্যন্ত 4টি জাতীয় নির্বাচনে জেলার একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন সবকটিতে। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, এর মাধ্যমে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে সাংবিধানিক সংস্থাটি। আকস্মিক অবস্থান বদলকে কমিশনের দ্বিচারিতারই বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে। আর কথায় কথায় নির্বাচন কেন্দ্রিক আলটিমেটাম দিয়ে একটি দলের বিরুদ্ধে রাজনীতিকে বিষিয়ে তোলার অভিযোগও আনা হচ্ছে। নিবন্ধন আবেদনের শাপলা ফুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি। তবে পরে শাপলার দাবিতে অনড় থাকে দলটি। কিন্তু নির্বাচন কমিশন বারবার বলে আসছিল তালিকায় না থাকায় কাউকেই শাপলা দেওয়ার সুযোগ নেই। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। তবে অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে ইসি। সম্প্রতি সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত তালিকা সংশোধন করে শাপলাকলি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। আর নির্বাচন কমিশনের ভাষ্য, নতুন প্রতীক যুক্ত হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। এ নিয়ে কোনো চাপে নেই নির্বাচন কমিশন। শাপলাকলি এক জিনিস, শাপলা এক জিনিস, আমাদের কোনো চাপ আমরা অনুভব করি না। আমরা মনে করেছি অনেকগুলো উল মডেলে বাদ দিয়ে যতগুলো আনা যায় আমরা ততগুলো আবার শাপলাকলি আসবে, কলি থাকলে তো কোনো আইনগত কোনো বাধা।
কিন্তু রাজনৈতিক দলের নেতারা বলছেন ভিন্ন কথা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে প্রতীক ইস্যুতে এনসিপির কাছে আত্মসমর্পণ করেছে ইসি। না, প্রত্যাখ্যান করছে বা গ্রহণ করছে তো তাদের ব্যাপার, কিন্তু শাপলা চাইছে, এই জন্যে শাপলার কলিয়ে হাজির করা হলো। এটার মধ্যে নির্বাচন কমিশনের এক ধরনের সারেন্ডার করার মানসিকতা দিচ্ছে। আর জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপনের মতে প্রতীক নিয়ে ইসির অবস্থান বদল কমিশনের দ্বিচারিতা। এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে শক্তিমত্তার সাথে নির্বাচন করতে হলে তার অনেক কিছু করবার আছে, এবং একই সাথে অনেকগুলা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বারবার হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি একটা স্বাভাবিকতার দিকে যায়, তখন এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে শক্তিশালী হয়ে উঠবে। কথায় কথায় আলটিমেটাম দিয়ে একটি দল দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করছে বলে অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কথায় কথায় যদি আমরা বলি এই আমরা নির্বাচনে যাব না, কথায় কথায় আমি রাস্তায় যাব, কথায় কথায় আমি, তাহলে শেখ হাসিনার সে আমলের রাজনীতি আবার আমরা ফিরিয়ে আনতে চাইলে তো জনগণ সেটা মানবে বলে আমি তো মনে করি না। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ দুপুরে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দুপুর 12টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। গেল মধ্যরাতে দলটির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে জানায় বেলা 3টায় একই জায়গায় সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি বৈঠকের কারণে বেলা 2:30টায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। হৃদয় বিদারক জেল হত্যা দিবস আজ। 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, AHM কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। 4 জনই ছিলেন মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 1971 সালে গঠিত মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। এর মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। AHM কামরুজ্জামান ও মনসুর আলী ছিলেন মন্ত্রিসভার সদস্য। হত্যার পরদিন লালবাগ থানায় একটি মামলা হয়। এতে বাদী হন তৎকালীন ডিআইজি প্রিজন পদে থাকা উপকারা মহাপরিদর্শক কাজী আব্দুল আউয়াল। মামলার অভিযোগপত্র দেয়া হয় 23 বছর পর 1998 সালের 15ই অক্টোবর। রায় হয় 2004 সালের 20 অক্টোবর। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার আব্দুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 12 জনকে, খালাস দেয়া হয় 4 জনকে। জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী ভূমিকায় থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 30 শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের অভিযোগ রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের শাস্তির আওতায় আনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সময়ের ঘটনায় নতুন করে আলোড়ন তুলেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তে। তদন্ত শেষে অভিযুক্তদের তালিকা চূড়ান্ত করে 19 শিক্ষক এবং 11 কর্মকর্তা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে 33 শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর প্রশাসনিক ব্যবস্থা। তাদের সনদ বাতিল বা বহিষ্কার করা হয়েছে। নিয়মিত ছাত্র, তারপরে অনেক ছাত্র পাশ করে বের হয়ে গেছে, তাই না, এবং তাদের তো বহিষ্কার অথবা সনদ স্থগিত বাতিল এই ধরনের কথাবার্তাই হয়েছে আর কি। হ্যাঁ, ফাইনালি আমাদের রেজুলেশনটা হোক, তারপরে আপনারা জানতে পারবেন। তবে রাঘব বোয়ালদের বাদ দেওয়ার অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর বাইরেও অনেক রাঘব বোয়ালরা থেকে গেছে, যারা পতিত স্বৈরাচারের তোষণ যে দোষটা দিয়েছে সেই সকল কিছু বাদ দিয়ে প্রশাসন কেন এই ডিপার্টমেন্টে 320 থেকে 350 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ভাবলো না? সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফ্যাসিস্ট শিক্ষক কর্মকর্তা এবং ছাত্রলীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমরা অসঙ্গতি পেয়েছি। এখানে আইনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এর আগে গত 15ই মার্চ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার হোসেনকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। টার্মস অ্যান্ড কন্ডিশনের আলোকে আমরা তদন্ত করেছি। বিভিন্ন লিখিত অভিযোগ এবং পত্রপত্রিকার বিভিন্ন ছবি এবং রিপোর্ট, এই ভিত্তির আলোকেই কমিটি বসে সর্বশেষ রিপোর্ট প্রদানে সক্ষম হই। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়া থেকে রংপুরের বুক চিরে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন উদ্বোধন হয়েছে 2 বছর আগে। এখনও সংযোগ পায়নি কোনো শিল্প প্রতিষ্ঠান, তাই বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।
ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। কর্তৃপক্ষ বলছে সংযোগ কাজ চলমান, শীঘ্রই শিল্প কারখানায় শুরু হবে সরবরাহ। রংপুর অঞ্চলের শিল্প বিকাশের বিপুল সম্ভাবনা থাকলেও শুধু গ্যাসের অভাবে স্থবির এ অঞ্চলের শিল্পায়ন। ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় শিল্প বাণিজ্যে পিছিয়ে এ বিভাগ। বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত 150 কিলোমিটারের গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করে নতুন আশার কথা শুনিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2023 সালের 14 নভেম্বর রংপুরের পীরগঞ্জের নিয়ামতপুর এলাকায় এ লাইনের উদ্বোধন করে পেট্রোবাংলা। তবে উদ্বোধনের প্রায় 2 বছর পেরিয়ে গেলেও গ্যাস সংযোগ পায়নি কোনো শিল্প প্রতিষ্ঠান। ফলে ক্ষোভ আর হতাশা বাড়ছে উদ্যোক্তা মহলে। আজকে সবাই আশাহত হয়েছে যে আদৌ গ্যাস আসবে কিনা। তারা উদ্বোধন করলেন, সেই গ্যাস লাইনে গ্যাস আছে কিনা। আমরা সম্ভাবনা দেখেছিলাম যে এই পাইপলাইনের মাধ্যমে এটা যদি সঠিক ব্যবহার করতে পারতেন তাহলে এই অঞ্চলে কিন্তু বেকারত্ব ঘুচিয়ে যেত। অতি সত্বর গ্যাস সংযোগ করে দেওয়া হোক, বিশেষ করে শিল্প কলকারখানায় অতি দ্রুত। তাতে আমাদের উত্তর অঞ্চলের এই বিশেষ করে রংপুর বিভাগ, রংপুর ডিস্ট্রিক্ট থেকে রংপুর বিভাগ সব আমরা ডেভেলপমেন্ট আমাদের বয়ে আসবে। ব্যবসায়ীরা জানান গ্যাস সংযোগ এই অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এতদিনেও গ্যাস সংযোগ দিতে না পারায় প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের গতি নিয়ে। ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর বিসিকের গেট পর্যন্ত গেছে, সৈয়দপুর বিসিকের গেট পর্যন্ত, তারপর ইপিজেড এর গেট পর্যন্ত আছে। এখন উত্তর ইপিজেড এর ভিতরে ইন্টারনাল পাইপলাইন করতে হবে। এগুলো গ্রাহক অর্থায়নে হবে, এগুলো আস্তে আস্তে প্রক্রিয়ার মাধ্যমে হবে। চলতি বছরের জুনে 1378 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের সব প্রক্রিয়া শেষ করেছে কর্তৃপক্ষ। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বাংলার প্রকৃতিতে এখন হেমন্তকাল, তবে দেশের উত্তরের জেলাগুলোতে এরই মধ্যে শীতের ছোঁয়া লাগতে শুরু করেছে। সেখানে শীতের আগমনী আমেজে জমে উঠেছে পিঠার দোকান। ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকান সাজাচ্ছেন বিক্রেতারা। সেখানে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা পিঠা, চিতই নারিকেল, পুলিসহ আরও অনেক রকমের পিঠা। আদিকাল থেকে গ্রাম বাংলার প্রকৃতিতে হেমন্তে শীতের আগমনী সুর বেজে ওঠে। দেশে উত্তরের জনপদের অনেক জায়গা ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে। সবুজ ঘাসে দেখা মিলছে মুক্তদানার মতো শিশির বিন্দু। সন্ধ্যা নামলে ঠাকুরগাঁও শহরের অলিগলিতে জমে উঠছে মৌসুমী পিঠার দোকান। ভ্রাম্যমাণ দোকানে বসে বাহারি পিঠার স্বাদ নিচ্ছেন অনেকেই। শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের পিঠাগুলো হয়ে থাকে এবং খাই, আনন্দ করি। শীতের ঐতিহ্য এই হলো চিতুয়া আর গরম ভাকা, খুব মজা লাগতেছে। ফ্যামিলির মতো বসে সবাই নিজেদের মধ্যে আজ আনন্দটা উপভোগ করছে এবং তাদের পছন্দের জিনিসটা খাচ্ছে। এলাকা ভেদে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বেচা কেনা। আয় রোজগারও মন্দ নয়। মৌসুমী এই ব্যবসায় যুক্ত হচ্ছেন অনেকেই। বিকাল 4টা থেকে আর রাত 10টা পর্যন্ত চালালে মোটামুটি খুব ভালো দোকানদারি হয়। আমরা এই যে ভাই চিতুয়া, ডিম, ভাকা এগুলাই সবগুলাই বানাই। হয় 8-10 হাজার টাকা বর্তমান হচ্ছে ভাই, এরপর 15-20 হাজার টাকা হয়। বাঙালির জীবনে পিঠা শুধু খাবার নয়, এটি এক ধরনের আনন্দের উৎসব। পিঠা আস্বাদন করবার জন্য এতই আগ্রহ থাকে বাঙালির যে এর মধ্যে দিয়ে জীবনের সেই মাধুর্যকে খোঁজ করতে চায়। উদরপূর্তির জন্য পিঠা খায় না, তাই পিঠা হয়ে গেছে আস্বাদনের ব্যাপার। শীতকাল ঘিরে পিঠা তৈরির মাধ্যমে যেমন বাঙালি শিল্পগুণের প্রকাশ হয়, তেমনি এটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ করে দেয়। ডিবিসি নিউজ ডেস্ক। রুটিন আর অন্তর্ভুক্তির মধ্যে সীমাবদ্ধ খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থী ঝরে পড়ার রোধে উদ্যোগ নেওয়া হলেও 8 বছরেও তা বাস্তবায়ন হয়নি। শিক্ষকরা প্রশিক্ষণ না পাওয়ায় হয় না ক্লাস। আছে আরও নানা সীমাবদ্ধতা। ঝরে পড়া রোধে 2017 সালে পার্বত্য অঞ্চলের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করে সরকার। এরপর গত হয়েছে 8 বছর, কিন্তু উদ্যোগেই সীমাবদ্ধ কার্যক্রম। বেশিরভাগ স্কুলে নিয়োগ হয়নি শিক্ষক। কিছু বিদ্যালয়ে শিক্ষক থাকলেও প্রশিক্ষণ না থাকায় হয় না ক্লাস। ফলে যে উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প, তার ফল শূন্য। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বঞ্চিত মাতৃভাষার প্রাথমিক শিক্ষা থেকে।
আসলে মাতৃভাষা পাঠদানে বাচ্চাদের যথেষ্ট আগ্রহ আছে। আমার মতে ক্লাসের সময়ও একটু বাড়ানো দরকার, তারপরে বাচ্চারাও ভালোভাবে শিখতে পারবে। একটা বই সারা বছরের জন্য প্রস্তুত করা হয়েছে, সেটা আমাদের প্রস্তাব সপ্তাহে 2 দিন হলে আমরা হয়তো 100 বা 90টা ক্লাস আমরা করতে পারি। দীর্ঘ সময়েও সরকারের পদক্ষেপ বাস্তবায়ন না হওয়ায় হতাশ শিক্ষাবিদরা। আমাদের অনেক স্কুলের টিচাররা পাঠদান করাচ্ছেন, এটা আমরা দেখি এবং শুনেছি, কিন্তু আবার সব স্কুলে তো এটা হচ্ছে না। যেসব স্কুলে হচ্ছে না এটার মনিটরিং দরকার, কেন হচ্ছে না এটাও জানা দরকার। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এই বিষয়ে আলোচনা করা দরকার এবং কী কাজ করলে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হবে সেটার জন্য কার্যক্রম নেওয়া দরকার। দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। গত মাসে এটার আবার সংশোধিত রুটিন দিয়ে দিছে, সেটার ভিতরে ইনক্লুড করার কথা আছে। আমরা এটা শিক্ষকদের মাঝে এটা ইনক্লুড করার জন্য নির্দেশনা দিয়ে দিছি। তারা এখন পাঠদান শুরু করছে। ইনশাল্লাহ এখন বিভিন্ন ধরনের সাব ক্লাস্টার বা ক্লাস্টার ট্রেনিং বা আমাদের যে পিটিআই ট্রেনিং বা ইউআরসির মাধ্যমে হয়তো এদের ট্রেনিং হবে। আমরা ট্রেনিং এর আয়োজন করব নির্দেশনা আসলে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা শিক্ষার উদ্যোগটি আলোর মুখ দেখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালে ডেঙ্গু পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, এই মুহূর্তে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন আর তাদেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছেন, আর জানাবেন যে হঠাৎ করে এই আক্রান্তের সংখ্যা যে বৃদ্ধি, এর কি কারণ বলছে চিকিৎসকরা, পাশাপাশি জানাবেন ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো যে অক্টোবর মাস জুড়েও আমরা দেখেছি যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি অক্টোবরের শুরু থেকেই কিন্তু শুরু হয়েছে এবং সেপ্টেম্বরে যে ডেঙ্গু পরিস্থিতি সেটি কিন্তু আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তারা বলেছিলেন যে সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এবং প্রতিনিয়ত যেমন আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে তেমনি মৃত্যুর যে সারি সেটিও কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মেঝেতে তারা জায়গা করে নিয়েছেন, ডেঙ্গু রোগী যারা রয়েছেন তারা মেঝেতে জায়গা করে নিয়েছেন এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু অন্য জেলা থেকে আসছেন বলে আমাদের জানিয়েছেন। একই সাথে আপনাকে এখানে যে 24 ঘন্টা আক্রান্তের তথ্য সেটি জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নতুন করে 163 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বরিশাল সহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে কিংবা সদর হাসপাতাল রয়েছে সেখানে যে তথ্য সেটি বলছে এবং একই সাথে আপনাকে জানাই এই পর্যন্ত বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 42 জন। যদিও এটি সরকারি হিসেবে, সরকারি এবং বেসরকারি হিসেব নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। যারা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাচ্ছেন তাদেরই কেবল সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে যারা বাড়িতে চিকিৎসারত অবস্থায় মারা যাচ্ছেন কিংবা ঢাকায় মারা যাচ্ছেন তাদের কিন্তু সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এই বিষয়টিকে একটি একীভূত করার চেষ্টা করার জন্য এখানে যারা আসছেন তারা বিশেষজ্ঞরা বলছেন যে এটি একীভূত হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। একই সাথে আক্রান্তের যে হিসাব সেটিও কিন্তু নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, কেননা যারা সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত হচ্ছে তাদের হিসেবে কিন্তু সরকারি তালিকায় উঠে আসছে। যেমন এই পর্যন্ত বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট 17,894 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বিভিন্ন হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমরা দেখেছি যে আপনি যেটি বলছেন যে কেন ডেঙ্গুর যে প্রকোপ সেটি থামছে না, আসলে মশক নিধন কার্যক্রম একটি বড় বিষয়, পাশাপাশি জনসচেতনতাও একটি বড় বিষয়। এখানে আমরা দেখেছি যে বরিশাল নগরীতে যে খালগুলো রয়েছে সেগুলো এখনো অপরিচ্ছন্ন, সেখানে এডিসের বংশবিস্তার লাভ করছে সেসব স্থানগুলোতে এবং একই সাথে যে মশক নিধনের জন্য যে ঔষধ সেই সংকট রয়েছে বলে সিটি কর্পোরেশন জানিয়েছেন। যদিও তারা বলছেন যে সেই সংকট নিরসনের টেন্ডার প্রক্রিয়া চালু হয়েছে, অতি শীঘ্রই মশকের নিধনের জন্য যে ঔষধ সেটির ব্যবস্থা করা হবে। একই সাথে অন্যান্য স্থানগুলোতে বিশেষ করে বরগুনা যেটি ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত সেখানেও আমরা জেনেছি যে আইসিইউ সংকট রয়েছে। পাশাপাশি ভোলাতে আপনাকে জানিয়ে রাখি যে ভোলায়ও আইসিইউ থাকলেও সেখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক বা আইসিইউ যে অপারেট করার মতো যে বিশেষজ্ঞ সেটি না থাকার ফলে বেশিরভাগ রোগীকেই কিন্তু বরিশাল কিংবা ঢাকা প্রেরণ করা হচ্ছে। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ নিয়ে যে রোগীদের যে
যেটি প্রশ্ন রয়েছে যে এখানে চিকিৎসক ঠিকমতো পাওয়া যাচ্ছে না, পাশাপাশি এখানে অপরিচ্ছন্নতা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো এখন যেটি প্রয়োজন যে মশক নিধনের পাশাপাশি যদি সাধারণ মানুষ সচেতন হয় তাহলেই ডেঙ্গুর মোকাবিলা সম্ভব। তো এতটুকুই ছিল বরিশাল মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ জিয়াদ। পাহাড়ি জেলার রাঙামাটিতে পড়ালেখা শেষ করে 3 বন্ধু মিলে গড়ে তুলেছেন কলা ও কাঁঠালের চিপস তৈরির কারখানা। এই ধরনের চিপস স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে রাঙামাটিতে। 3 বন্ধুর স্বপ্ন সারা দেশে ব্যবসা প্রসারের, চাইলেন সরকারি সহায়তা। রাঙামাটিতে মৌসুমী ফল উৎপাদনে সুনাম দেশ জুড়ে। প্রক্রিয়াজাতকরণের উদ্যোগের অভাবে প্রতি বছর প্রচুর ফল নষ্ট হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে 2024 সালে রাঙামাটিতে 3 তরুণ উদ্যোক্তা সুবিমল চাকমা, প্রমোদ চাকমা ও শান্তু চাকমা ছোট পরিসরে একটি চিপস তৈরির কারখানা গড়ে তোলেন। কারখানার কার্যক্রম শুরু করতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কারিগরি সহায়তা করেছে। প্রাথমিকভাবে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম হিলস বাজার ও বৈচিত্র্য.com এর মাধ্যমে বাজারজাত করা হয় চিপস। প্রতিদিন প্রায় 200 থেকে 250 প্যাকেট চিপস উৎপাদন করা হয়। প্রতি প্যাকেট চিপস বিক্রি হচ্ছে 30 টাকায়। বর্তমানে কাঁঠাল ও কলার চিপস তৈরি করলেও ভবিষ্যতে অন্যান্য ফলের চিপস উৎপাদনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। আমাদের বাজারে ভালো একটা চাহিদা আছে আর কি, যে তবে আমাদের মেশিনের ক্যাপাসিটি অনেক কম, যার কারণে হয়তো বড়ভাবে করতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি এভাবে আরও বেশি করা যায়, এবং শুধু আমাদের ব্যবসা না, আমরা কৃষকদেরকে কীভাবে এঙ্গেজ করা যায়। মেশিনটা ছোট, আসলে এটা হচ্ছে জাস্ট একটা ছোট, এটা পরীক্ষামূলক মেশিন আমাদের দেওয়া হয়েছে কৃষি গবেষণা কর্তৃক। প্রতিদিন 200 থেকে 250 প্যাকেট আমরা উৎপাদন করতে পারি। ভবিষ্যতে চাচ্ছি আমরা পুরো বাংলাদেশে বা বাইরের দেশের বাইরেও বড় আকারে চেষ্টা করতে ট্রাই করব। নতুন এই উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাঙামাটি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। এখানে এসএমই ফাউন্ডেশনের যে ব্যবস্থাপনায় যে লোনটা দেয়, এটার ব্যাপারে আমি তাদেরকে সহযোগিতা করব, এবং তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা ব্যাংক লোন সহ অন্যান্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করব। পৃষ্ঠপোষকতা পেলে বেকারত্ব দূর করার পাশাপাশি স্থানীয়ভাবে অর্থনৈতিক সম্ভাবনা তৈরির প্রত্যাশা নতুন এই উদ্যোক্তাদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি ল্যাব থেকে একটি আধুনিক মাইক্রোটোম মেশিন উধাও হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামানকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পরিচালক ডাক্তার নাসিরুজ্জামান সেলিমকে। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটির সদস্যদের। সম্প্রতি অডিট টিমের পরিদর্শনে মেশিনটি হারিয়ে যাওয়ার তথ্য সামনে আসে। বিষয়টি জানত না হাসপাতাল কর্তৃপক্ষ। গেল শুক্রবার ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর হাসপাতালের উপপরিচালক দাবি করেন হারিয়ে যাওয়া মেশিনটি তারা উদ্ধার করেছেন, কিন্তু তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় দেখানো সম্ভব নয়। পূর্ণিমার আলোয় যখন সাদা কুয়াশা ঢেকে দেয় পাহাড় ঘেরা মৌলভীবাজারের কোমলগঞ্জ, তখন সুরে আর তালে মেতে ওঠে মণিপুরি পাড়াগুলো। শতবর্ষের ঐতিহ্য আর কৃষ্ণভক্তির আবেশে চারপাশে বাজে মৃদঙ্গের তান, ছন্দে ছন্দে মূর্ত হয় রাধা কৃষ্ণের লীলা। বৃহত্তর সিলেটের মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মহারাস উৎসবকে ঘিরে এখন উৎসব মুখর সময় কাটাচ্ছেন মণিপুরীরা। পূর্ণিমার আলোয় যখন বাজবে মৃদঙ্গের তান, কোমলগঞ্জের মণিপুরী পাড়াগুলো ভেসে যাবে কৃষ্ণপ্রেমে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও ঐতিহ্যবাহী আয়োজন মহারাস উৎসবকে ঘিরে চলছে দিন রাতের প্রস্তুতি। প্রতিবছর রাস পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলা। এবারও মৌলভীবাজারের কোমলগঞ্জের মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 183তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ সম্প্রদায়ের 40তম মহারাস উৎসব। রাস নৃত্যের প্রতিটি ধাপ, হাতের ভঙ্গি আর মুখের অভিব্যক্তি সবই নিখুঁতভাবে অনুশীলন করছে তরুণ তরুণীরা। ইচ্ছা ছিল যে আমি মহারাসলীলায় বৃন্দারূপে অংশগ্রহণ করব। এখন সেই উৎসব
পূরণ হয়েছে। মণিপুরীদের সব থেকে বড় উৎসব এবং এই উৎসব একটি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। শিক্ষকরা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন। সারা রাত ধরে চলে নৃত্য, গান আর ভক্তিমূলক উপস্থাপনা। ছাত্রছাত্রীদেরকে আমি ট্রেনিং দিয়ে থাকি যাতে সূক্ষ্মভাবে এদের নৃত্য মণিপুরী রাসলীলাতে উচ্চাঙ্গ নৃত্যের মধ্যে পড়ে। এই রাসলীলা একটু স্পেশাল, আমরা মানতের রাসলীলা যেটা হয় এটা ছাড়া এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ধর্মীয় ভাব, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে মহারাস শুধু মণিপুরীদের নয়, এটি হয়ে উঠেছে মিলন মেলা, সম্প্রীতির প্রতীক। এখানে প্রায় 2 লক্ষাধিক লোক সমাগম হয়। সর্ব সম্প্রদায়ের লোকজন উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে পূর্ণ করে। উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানের দিন আমরা সিসি ক্যামেরার আওতাভুক্ত করে নেব। তাদের এই ধরনের কার্যক্রম যাতে সুন্দরভাবে শেষ করতে পারে আমাদের উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা নিশ্চয়তা প্রদান করেছি। 1842 সালে প্রথমবারের মতো কোমলগঞ্জের মাধবপুরে মহারাস উৎসব শুরু হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 93, নড়াইল 1-এ। ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে বা আমি আজ সারাদিন থাকবো নড়াইল 1 এবং কি 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নড়াইল 1 আসনের যিনি বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী, তিনি হচ্ছেন জেলা বিএনপির সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা এবং কি প্রস্তুতি সম্পর্কে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে আরও অনেকেই সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তারপরে আপনার তাদের মধ্যে নিজেকে কেন যোগ্য মনে করছেন, দল কেন আপনাকে বেছে নেবে? আসলে আমি দীর্ঘদিন যাবৎ নড়াইল জেলা বিএনপির সভাপতি। এখানে মূলত বিগত দিনে আন্দোলন সংগ্রাম এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমরা করেছি। আমি সর্ব সময় জনগণের পাশে ছিলাম, এখনও আছি। সেই কারণে মানুষ চায় যে এলাকায় দুর্দিনে যারা ছিল তাদের মনোনয়ন হোক, এটাই তারা কামনা করে। দুর্দিনে কি কি করেছেন আসলে সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন। আসলে দুর্দিনে এই যে আমাদের যে সমস্ত মামলা হয়েছে, মিথ্যা মামলা, আমাদের একাধিক নেতা তারা কি করেছিল, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে, জেলখানায় ছিল। যারা জেলে ছিল তাদেরকে জামিন করেছি। তারপরে যারা হামলা মামলার শিকার হয়েছিল, তারা গ্রাম ছাড়া ছিল, দেশ ছাড়া ছিল, তাদের বাড়িতে সাহায্য করেছি। আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে আছি এবং মামলা যারা জেলখানায় ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছি। যার কারণেই মানুষ চায় যে আগামী দিনে যে আসন্ন নির্বাচনে আমাদের মনোনয়ন হোক, এটাই মানুষ চায়। সম্ভাব্য আরও অনেকেই থাকবেন। এখন দল থেকে টিকিট পাওয়ার ক্ষেত্রে যদি অন্য কাউকে দেওয়া হয়, আপনি কি তার হয়ে কাজ করবেন কিনা? আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি যাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করব, যেহেতু ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা মনে করি যে উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমরা সেইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে লোকজন নিয়ে, আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ মাঠে নেমে আমাদের যে প্রার্থী হোক না কেন তাকে জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করব। বলতে চাচ্ছেন কোনো বিরোধের সৃষ্টি হবে না, কোনো দ্বন্দ্ব হবে না? আমাদের মধ্যে ওরকম মানসিকতা নাই যে আমরা কোনো বিরোধ করব বা গ্যাঞ্জাম করব, এরকম ধরনের মানসিকতা আমাদের মধ্যে কখনো নাই আর কি, আমরা দেখছি না। এই এক আসন নিয়ে আপনার ভাবনাটা কি, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ জনগণের কাছে? আসলে এক আসনে আগামী নির্বাচনে যদি মনোনয়ন পাই আর যদি জয়লাভ করতে পারি ইনশাল্লাহ, সর্বপ্রথম আমার কাজটা থাকবে হলো আমাদের এই অঞ্চলে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদের 1 নম্বর শর্ত থাকবে তাদেরকে সেবা করা। তার পরবর্তী হলো ধরেন আমাদের এখানে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এইগুলি কিন্তু এখনও অনুন্নত রয়েছে। এইগুলি আমরা ইনশাআল্লাহ যদি দল ক্ষমতা আসে এইগুলিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করব। আজকে দেখেন এখানে এই অঞ্চলের এই এলাকার জনগণের একটা দাবি, সে হলো দীর্ঘদিনের দাবি, প্রাণের দাবি, সেটা হলো এখানে একটা ব্রিজ যাতে হয়। কিন্তু ব্রিজটা আজও পর্যন্ত এখানে হয়নি। স্বাধীনতার পরে এই পর্যন্ত আমরা দাবি করে আসছি এখানে একটা ব্রিজের, কিন্তু ব্রিজটা হয়নি। তাই আমি প্রথম এটাও একটা উদ্যোগ নিব, যদি আমরা আসতে পারি যে এখানে যাতে ব্রিজটা হয়, মানুষ যাতে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে। এখানে কিন্তু এই যে রাস্তাটা আছে এটা হলো নড়াইলের সাথে আমাদের গোপালগঞ্জে সরাসরি একটা রাস্তা। এই আমাদের এখানে এই ফেরি থাকার কারণে এখানে কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির কিন্তু সেইভাবে অগ্রসর হতে পারছে না।
তো সেক্ষেত্রে জামাতকে কি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে কিনা বা ভাবছেন কিনা এই আসনটি থেকে? আসলে জামাতকে আমরা আমাদের এখানে বিশেষ করে আমাদের এই আসনে এক আসনে আমরা জামাতকে ওইভাবে আমরা মনে করছি না, সেরকম ধরনের প্রার্থী নেই। আমি শুনেছি জামাতের একজন প্রার্থী দিয়েছে, ভদ্রলোকের বাড়ি মাগুরা, উনি থাকেন লোহাগড়া আর নির্বাচন করতে চায় এই নড়াইল এক আসনে। তো সেই ক্ষেত্রে এই আমাদের এক আসনে অতিথি একজন তো আমাদের এই এক আসনের লোক অত বোকা নাই যে আমাদের ভোট নিয়ে মাগুরায় দিয়ে আসবে বা লোহাগড়ায় দিয়ে আসবে, এত বোকা কিন্তু এই অঞ্চলের লোক এখনো হয় নাই, এটা আমরা মনে করি। সনাতন ধর্মাবলম্বীরা বা এই আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে বা ভোটার রয়েছে তারা কি আসলে বিএনপিকে বেছে নেবে কিনা বা কিভাবে, সেটা আসলে এটা বলা বড় মুশকিল যে কিভাবে করবে। তবে আমরা মনে করি বিগত দিনের ইতিহাস থেকে যে আমরা বিএনপি কখনো মানুষের উপর অন্যায় অত্যাচার হাজানের একটা দল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আছে যে মানুষকে নিয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে করতে হবে। বিগত দিনে দেশমন্ত অন্যায় অত্যাচার রাজধানী হয়েছে দলের নেতাকর্মীদের পরে, আমরা সেটা করব না। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিভেদ কোথায়? আমরা সেটা ভুলে যাব। আমরা কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা মনে করি যেহেতু আমরা ভালো কাজ করার উদ্দেশ্য আমাদের আছে, সেই ক্ষেত্রে আমাদের পাশে যারা ভালো মানুষ তারা অবশ্যই থাকবে এবং তারা ধানের শীষেই ভোট দেবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসের। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্ত কাজ শেষ হয়ে যাবে, ডিপোটা আমরা জুনের ভিতরে টেক ওভার করে 2026-এ। আর টেন্ডার, ওখানে 2টা টেন্ডার ইভ্যালুয়েশন হয়েছে, একটা বোর্ডে গেছে অ্যাপ্রুভালের অপেক্ষা, আরেকটা টেন্ডার প্রাইস এত বেশি হাই পড়ছে ডিপিপির থেকে, যার জন্য ওটা আমরা টেন্ডার রিজেকশন করে পাঠিয়ে দিয়েছি যেখানে কর্তৃপক্ষের কাছে। ওটা প্রায় ডিপিপির থেকে প্রায় 3 গুণ প্রাইস বেশি পড়েছে, 3 গুণ, 300 টাইমস। তো যার জন্য ওটা ক্যান্সেল করার জন্য পাঠানো দেওয়া হয়েছে রিলেভেন্ট অথরিটির কাছে। লাইন 5 সাউথের ডিপিপি গভর্নমেন্টের রিভিউতে আছে, এটা গত একনিকে ওঠার কথা ছিল, হয়তো সামনে কোনো একনিকে উঠবে গভর্নমেন্ট। আর এটা টেন্ডার ডকুমেন্টস রেডি হয়ে গেছে, কস্ট এস্টিমেট রেডি। আর আমরা হয়তো ডিপিপিটা অ্যাপ্রুভ হলে আমরা মার্কেটে যাব সমস্ত কিছুর জন্য। সাইমেলটেনিয়াসলি ল্যান্ড অ্যাকুইজিশনও কন্টিনিউসলি চলবে এবং ডিপোর ওয়ার্কটা আরম্ভ হয়ে যাবে তাড়াতাড়ি। লাইন 4 যেটা প্রি ফিজিবিলিটি কমপ্লিট হয়েছে, প্রায় শেষ হয়ে আসছে, ওটার ব্যাপারে রিপোর্ট দিচ্ছে এবং আমরা এরপরে এটা ডিপিপি করা হবে এবং তারপরে ডিটেল ডিজাইনে যাব এবং টেন্ডার ডকুমেন্টেশনে যাব, এরপরে আমরা মার্কেটে যাব। এটা করতে হয়তো এখন থেকে প্রায় 3 বছর লাগবে। আফগানিস্তানে আবারও 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহত হয়েছেন অনেকেই। রয়টার্স জানায় স্থানীয় সময় সোমবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 28 কিলোমিটার। আহত ও আটকে পড়াদের উদ্ধারে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে 5 লাখেরও বেশি মানুষের বসবাস বলে জানা গেছে। এর আগে গত 31শে অগাস্ট আফগানিস্তানে আঘাত হানে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে প্রাণ হারান 2000-এরও বেশি মানুষ। রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে নতুন পারমাণবিক অস্ত্র পোসেইডনের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, এমন অস্ত্র পৃথিবীতে দ্বিতীয়টি নেই। রাশিয়ার এই সফল পরীক্ষা পুতিনের বক্তব্য শুধুই দম্ভ নাকি কারোর জন্য হুমকি? ধ্বংসাত্মক এই অস্ত্র কি যুদ্ধে ব্যবহার করা যাবে? কি বলছেন বিশ্লেষকরা? গেল 29 অক্টোবর রাশিয়া গভীর সাগরে সফলভাবে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক চালিত নতুন ক্রুজ মিসাইল পোসেইডনের। যে কোনো দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অস্ত্রটি। দেশটি বলছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব নয় ক্ষেপণাস্ত্রটিকে। রাশিয়ান গণমাধ্যমগুলো বলছে পোসেইডন ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে চলতে পারে এবং এর পথ সবসময় পরিবর্তিত হয়, ফলে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্ডার ওয়াটার ড্রোন বা টর্পেডোর মতো নিক্ষেপ করা যায়। রুশ সংসদের এক সিনিয়র সদস্যের দাবি, এটি সম্পূর্ণ রাষ্ট্রকেই অচল করে দিতে সক্ষম। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বে এর মতো কিছুই নেই। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিশ্লেষক মার্ক গেলিওটি বলেন, এই অস্ত্রগুলো মূলত পৃথিবী ধ্বংসের অস্ত্র, এগুলো বাস্তবে ব্যবহার করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইলেই এটি ব্যবহার করা যাবে। 2019 সালে পারমাণবিক অস্ত্র বুরেভেস্তনিক পরীক্ষার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 5 রুশ বিজ্ঞানীর, যা সেটির কার্যকারিতাকে ফেলেছিল প্রশ্নের মুখে। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক IISS এর মতে রাশিয়া এখনও এই অস্ত্রগুলোর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। তাহলে এখন কেন আবার নতুন ঘোষণা? গেলিওটির মতে এটি কেবলই রাজনৈতিক। রাশিয়ার বিরুদ্ধে করা অবস্থান সহ নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন এখন ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তার মতে এসব অস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে রাশিয়া শুধুই নিজের শক্তির জানান দিতে চাইছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টও রাশিয়ার অস্ত্র পরীক্ষার পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফের শুরুর নির্দেশ দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে এগুলো বাস্তব যুদ্ধ প্রস্তুতি নয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।